সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল। আমরা জানি যে আজকের এই স্বাধীনতা দিবসে আমরা প্রতি বছরই নতুন উদ্দীপনায় উদ্দীপ্ত হই, নতুন বাংলাদেশ এর স্বপ্ন গড়ার, স্বপ্ন দেখার এবং একই সঙ্গে বাংলাদেশের যে চিকিৎসা সেবা সেটি আরও অনেক দূর এগিয়ে যাক এই প্রত্যয় আমাদের প্রতি বছরই থাকে। এখন এই নতুন প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমাদের সকলের মনে, স্বাস্থ্য সংস্কারের যে জায়গাটি সুযোগ তৈরি হয়েছে, সেখানে এই চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসা সেবার আমরা মনে করি যে একটি সুন্দর একটি সমাধান দরকার এবং একই সঙ্গে জরুরি চিকিৎসা সেবা, বিশেষ করে সম্প্রতি যে ঘটনাটি আমরা দেখেছি, বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক মাঠে ক্রীড়ারত অবস্থায় যখন হার্ট অ্যাটাক হলো এবং সেটি ছিল ঢাকার বাইরে, এবং সেখান থেকে ঢাকার বাইরের একটি হসপিটালে যখন সেটির পূর্ণাঙ্গ চিকিৎসা হলো এবং উনি জীবনে নতুন একটি জীবন পেয়েছেন বলা যায়, সেই জায়গাটি কিন্তু সকল দেশের মানুষকে আলোড়িত করেছে। এই হার্ট অ্যাটাকের পর এই জরুরি চিকিৎসা সেবা শুধুমাত্র একটি জায়গায় কিন্তু প্রয়োজন নয়, সেটি প্রয়োজন সমগ্র বাংলাদেশে। কারণ এই হার্ট অ্যাটাক বা নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে এটি অন্যতম মৃত্যুর প্রধান কারণ। আমরা জানি সেটি শুধুমাত্র ঢাকাতে হচ্ছে বা ঢাকার আশেপাশে হচ্ছে তা নয়, সমগ্র বাংলাদেশে হচ্ছে। কাজেই এই জরুরি চিকিৎসা সেবা, বিশেষ করে হার্ট অ্যাটাকের পরবর্তী যে করণীয় রয়েছে, যে একটি স্বাভাবিক যে প্রক্রিয়াটি রয়েছে, সেটির সমাধান আমাদের এই মুহূর্তে প্রয়োজন। এই বিষয়ে আজকে কথা বলার জন্য আমরা আমাদের অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার রেজা আলী, সিনিয়র কনসালটেন্ট ইমার্জেন্সি মেডিসিন, ব্ল্যাকটাউন অ্যান্ড মাউন্ট ড্রুইট হসপিটাল, সিডনি, অস্ট্রেলিয়া, এবং সহযোগী অধ্যাপক ইমার্জেন্সি মেডিসিন, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি হসপিটাল। আপনাকে স্বাগত ডাক্তার রেজা আলী। ধন্যবাদ। এই মহান বিজয় দিবসের মাসে আমাকে অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল আপনার জন্য। স্বাধীনতা। ডাক্তার রাজীব হাসান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কনসালটেন্ট হেপাটোবিলিয়ারি লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি, মেডিকেল ডিরেক্টর, কেপিজে স্পেশালাইজড হসপিটাল। ডাক্তার রাজীব, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে এবং মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল। অনেক শুভেচ্ছা এবং মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ধন্যবাদ। আমি আসলে শুরুতে ডাক্তার রাজীবের কাছে যাব, কারণ এই সাম্প্রতিক যে ঘটনাটি হয়েছে হার্ট অ্যাটাকের ডাক্তার তামিম ইকবালের সঙ্গে, সেটির সঙ্গে ডাক্তার রাজীব সরাসরিভাবে যুক্ত রয়েছেন। তার আগে আমি ডাক্তার রেজা আলী আপনার কাছে আসতে চাই যে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু হার্ট অ্যাটাকের একটি ভয় কাজ করে যে আসলে কি হচ্ছে, কি হবে, পরবর্তীতে কি করতে হবে, এ নিয়ে একটি বড় ধোঁয়াশা কাজ করে। আমরা শুরুতে জানতে চাই যে হার্ট অ্যাটাকটি আসলে কি এবং কারা আসলে ঝুঁকির মধ্যে রয়েছে। যদি ইমার্জেন্সি মেডিসিন ব্যাকগ্রাউন্ডে বলতে চান, তাহলে হার্ট অ্যাটাকের আসলে ঝুঁকিগুলো কি কি রয়েছে? হার্ট অ্যাটাকের ঝুঁকি, একবার যখন হার্ট অ্যাটাকটা হয়ে যাবে তখন কিন্তু বেসিক্যালি আপনার কার্ডিয়াক ফাংশন বা হার্টের ফাংশনের উপরে প্রচণ্ড এফেক্ট করে। আর যখন হার্টের কাজ, যে নর্মাল পাম্পিং ফাংশন, আমি লে ল্যাঙ্গুয়েজে বলি তাহলে আমাদের দর্শকরা ঠিকমতো বুঝতে পারবে যে আমাদের হার্টে যে পাম্পিং ফাংশন, এই পাম্পিং ফাংশনটা যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু কিছুক্ষণের মধ্যেই একজন রোগীর মারা যায়। এই পাম্পিং ফাংশনটা বন্ধ হয় বেশ কয়েকটা কারণে। তার মধ্যে একটা মেজর কারণ হচ্ছে কি ব্লাড সাপ্লাইটা যখন বন্ধ হয়ে যায়। হার্টের নিজের একটা ব্লাড সাপ্লাই আছে, এই ব্লাড সাপ্লাইটা যখন বন্ধ হয়ে যায়। আর ব্লাড সাপ্লাই বন্ধ হওয়ারও অনেক বেশ স্পেসিফিক কিছু কারণ আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, এই ব্লাড সাপ্লাই যে বন্ধ হচ্ছে, এটা প্রথমে আর্টারিটা, যেটা আমাদের যেটা রক্তনালী যেটা ব্লাড সাপ্লাই দিচ্ছে, এটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হতে থাকে। তো সিমটম ওয়াইজ আমাদের কিন্তু অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমাদের সিমটম কিন্তু অনেকদিন ধরে হতে থাকে, কিন্তু আমরা এটা ইগনোর করি। আমরা ভাবি যে গ্যাস হয়েছে, আমরা ভাবি যে শ্বাসকষ্ট হচ্ছে, এটা খুব সম্ভব আমি ফিজিক্যালি ফিট না এই জন্য হচ্ছে। সো এরকম অনেকগুলো মাইনর সিমটম যেগুলো হয়, ওই সিমটমগুলো আমরা ইগনোর করি এবং আমরা ভাবি যে এটা অন্য কোনো কারণে হচ্ছে, সেই জন্য আমরা ডাক্তারদের কাছে শরণাপন্ন হই না। সেই জন্য আমরা আবার সবচেয়ে বড় কথা হচ্ছে কি যখন এটা এফেক্ট করে ইয়াং একজনকে, স্পেশালি ফিজিক্যালি ফিট অ্যাথলেট যারা, ওদেরকে যখন এফেক্ট করে তখন তো ওরা চিন্তা করে যে না, ইম্পসিবল, আমার এটা হইতেই পারে না, এটা নিশ্চয়ই আমি কালকে রাত্রে বিরিয়ানি খেয়েছি বা অন্য কোনো কারণে হয়েছে। এই জিনিসটা, নোয়িং দ্যাট, থিঙ্কিং দ্যাট আই এম ইনভিনসিবল ইজ ওয়্যার ইট অল স্টার্টস।
সো আমার কথা হচ্ছে কি, যখনই কোনো রকমের সিমটম হয়, কার্ডিয়াক জি। কোনো সিমটম, যেটা ইস্কিমিয়াক সিমটম যেটা বলে, ব্লাড সাপ্লাই কমে যাওয়ার সিমটম, ওই সিমটমগুলো যখনই আসে তখনই আমাদের কিছু ডাক্তারদের কাছে শরণাপন্ন সর্বদা হওয়া হওয়া উচিত। উচিত। আর যদি আমি এটা না হই, আমি এটা যদি ইগনোর করতে থাকি, ওভার দ্য ইয়ার্স আমার এই রক্তনালীটা বন্ধ হয়ে গিয়ে আমার হার্ট অ্যাটাক হবে। আর হার্ট অ্যাটাক হয়ে উইদিন ফিউ মিনিটস যদি আমার পাশে কেউ যদি স্কিলফুল ব্যক্তি না থাকে, আমাকে যদি সিপিআর না দিতে পারে, আমাকে যদি অ্যাপ্রোপ্রিয়েট কেয়ারের লোকেশন বা ফ্যাসিলিটিতে না নিতে পারে, তাহলে অবধারিত যে আমি মারা যাব। জি। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আর কার্ডিয়াক ফাংশন যেটা প্রথমেই হয়, ব্লাড সাপ্লাই কমে যাওয়ার পরে আমাদের হার্টের রিদমের একটা প্রবলেম হয়, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বলি, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বলি। এগুলোর জন্য একটা ডিসি কার্ডিওভার্সন দরকার হয়। সেই জন্য ওই ইকুইপমেন্টগুলা আমাদের হাতের কাছে থাকা খুব ইম্পর্টেন্ট। জি। আপনি খেয়াল করবেন যে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়ান সব কান্ট্রিতে আজকাল আমরা অটোমেটেড কার্ডিও ডিফিব্রিলেটর সব শপিং সেন্টারে, সব ট্রেন স্টেশন, এয়ারপোর্ট, যেখানেই খেলাধুলার মাঠ, সব জায়গায় কিন্তু অটোমেটেড ডিফিব্রিলেটর একটা থাকে, যেটা এই অপারেট করতে আমার কোনো টিচিং বা স্কিল লাগবে না। লাগবে ওখানে না। সিম্পল 3টা স্টেপ আছে, ওই স্টেপ ফলো করলে কার্ডিওভার্সন করা যায়। সো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আমার যদি কোনো সিমটম থাকে, এই সিমটমগুলো নন স্পেসিফিক হতে পারে। পেটের মধ্যে ব্যথা, পেটের উপরের পোর্শনে ব্যথা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, ঘাম, নজিয়া, ভমিটিং, অনেক দূরে হেঁটে গেলে শ্বাসকষ্ট হওয়া, বুকে ব্যথা আসা, এই সিমটমগুলো প্লিজ প্লিজ ইগনোর করবেন না। আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন, এবং কিছু বেসিক টেস্ট করলে কিন্তু বের হয়ে যাবে জি। যে এই ব্যথাগুলো, সিমটমগুলো আপনার কার্ডিয়াক নাকি নন কার্ডিয়াক। একেবারেই। এবং একই সঙ্গে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, যে পরিবারের প্রথম ফার্স্ট ব্লাড কানেকশন যাদের রয়েছে, বাবা মা ভাই বোন, তাদের বিষয়টা কিন্তু গুরুত্বের সঙ্গে দেখতে হবে একই সঙ্গে। এটা হলো কি রিস্ক ফ্যাক্টরস অফ কার্ডিয়াক মর্টালিটি, মরবিডিটি। এই রিস্ক ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করা খুবই দরকার। জি। অস্ট্রেলিয়ায় বসে আমরা বলি যে সিরাম কোলেস্ট্রল লেভেলটা কত হয়েছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের সাবকন্টিনেন্টে, স্পেসিফিকলি বাংলাদেশের ক্ষেত্রে, আমি তো পার্সোনালি বলি সিরাম ঘি লেভেলটা কত, এটা মোর ইম্পর্টেন্ট। সেটাই। খুবই চমৎকার করে বললেন। এই যে আমাদের খাদ্যাভ্যাসটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু, সেক্ষেত্রে আমি ডাক্তার রাজীব আপনার কাছে যদি একটু আসি, যে শুরুতেই এখন টক অফ দ্য কান্ট্রি যেটি রয়েছে, যে সেদিন তামিম ইকবাল যখন মাঠে ছিলেন, তখন প্রথমেই তার খারাপ লাগছিল এবং একই সঙ্গে তাকে হসপিটালে নিয়ে আসা হলো যখন আপনাদের এখানে, তখন আসলে কিভাবে এই পরিস্থিতিটি মোকাবেলা করলেন এবং কিভাবে প্ল্যানটি করলেন যে তাকে রিসাসিটেট করতে হবে এবং পরবর্তীতে স্টেন্টিং বা যেটি আমরা করোনারি প্রাইমারি পিসিআই করা হয়েছে, এটি একটি ভীষণ চ্যালেঞ্জিং বিষয় ছিল আপনাদের জন্য ওই মুহূর্তে। সেটি সম্পর্কে যদি আমাদেরকে একটু ব্রিফ করতেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি বিকেএসপি আমাদের খুব কাছাকাছি একটা প্রতিষ্ঠান। আমরা 10 মিনিটের ডিস্টেন্সে আমাদের হাসপাতালটা। আমাদের হাসপাতালটা অ্যাকচুয়ালি 2014 এ এস্টাবলিশ হয়েছে। যেহেতু ঢাকার বাইরে 250 বেডের হাসপাতাল, এবং আমরা চেষ্টা করেছি শুরু থেকে যে হাসপাতালটাকে একটু রিসোর্সফুল করার জন্য। সেই হিসাবে যে প্রস্তুতি আমাদের আছে, যেটা পিকেএসপির আসলে রিকোয়ারমেন্টের সাথে যায়, ওই হিসাবে যেহেতু আমরা ওয়েল কানেক্টেড, ওনাদের ওখানে যখনই কোনো বড় গেম, স্পোর্টস অর এনি কার্নিভাল আয়োজন হয়, ওনারা সাধারণত আমাদেরকে একটা অ্যালার্ট বা স্ট্যান্ড বাই রাখেন। এবারও আমরা আসলে এই ঢাকা প্রিমিয়ার লিগের জন্য আমরা স্ট্যান্ড বাই ছিলাম। আচ্ছা। আমাদের একটা অ্যাম্বুলেন্স সবসময় থাকে, ওনারাও আসলে যথেষ্ট রিসোর্সফুল, ওনাদেরও অ্যাম্বুলেন্স ওখানে ছিল। ঘটনাটা যেভাবে শুরু, আসলে তামিম ইকবাল ভাই আসলে আগের দিন রাত থেকে একটু ভাবে, আরো 2-3 দিন আগে থেকে তার একটু আসলে চেস্ট পেইন হচ্ছিল। তো উনি, যেটা আসলে ডক্টর রেজা বললেন, আসলে সবাই ফিট অ্যাথলেট হিসেবে এগুলো ইগনোর করার চেষ্টা করে, এবং আগের রাতে উনি যেমনটি বলছেন এক্স্যাক্টলি দ্যাটস দ্য সিনারিও। উনি একটু বিরিয়ানি খেয়েছিলেন এবং অনেক গ্যাস ফিল করছিলেন, এবং পরের দিন সকালে যখন টসে জেতার পরে যখন মাঠে নামতে যাচ্ছিলেন, ওই সময় তার আসলে একটু বেশি খারাপ লাগতে থাকে। তখন ওনাদের যে মেডিকেল অফিসার, ওনাকে উনি বলেন, এবং
উনি আসলে ওনাকে রিকোয়েস্ট করেন যে আসলে একটা ইসিজি করা দরকার। ডক্টর সমীর আসলে ইজ এ ভেরি, আই মিন আই থিঙ্ক ইজ ক্লিনিক্যালি ভেরি গুড গুড ফিজিশিয়ান, এবং উনি ইমিডিয়েটলি ওনাকে আসলে কেয়ার করা শুরু করেন। তো বেসিক্যালি ম্যাচ তখন শুরু হয়ে গেছে, তো দ্যাট ডিসিশন ওয়াজ অলসো ভেরি ভাইটাল যে আপনি কি আসবেন হাসপাতালে অথবা আসবেন না। ম্যাচ রেফারি যিনি ছিলেন উনিও আসলে ডিসিশন নিতে একটু দেরি করেননি, সাথে সাথে আসলে পাঠিয়ে দেন ওনাকে আমাদের এখানে। তো আমরা এখানে এসিজি প্রথম দফায় আসলে এসিজি তে কোনো চেঞ্জ আসেনি। জি আমরা পরে ট্রোপোনিন আই পাঠাই, কারণ সিমটম আসলে কোয়াইট সাসপিশিয়াস ছিল। জি তো ট্রোপোনিন আই পাঠানোর পরে এটাই আসলে পজিটিভ পাওয়া যায়। তো আচ্ছা আমরা ওনাকে জানাই, অফকোর্স যেহেতু ওনার আসলে আত্মীয় স্বজন সবাই ঢাকায় থাকেন, আর অ্যাজ এ রেজাল্ট একটা ডিনায়াল স্টেজ তো যায় যে না আমার কিভাবে হার্ট অ্যাটাক হবে। তো সে কারণে আসলে উনি ঢাকায় যাওয়ারই প্রস্তুতি নেন, একটা হেলিকপ্টারও আসে। এবং এখান থেকে আমরা আমাদের তত্ত্বাবধানে আমাদের অ্যাম্বুলেন্সে করে আমাদের যে ডক্টর এবং নার্স দিয়ে পাঠাই, সাথে ওনাদের ডক্টরও ছিলেন। এবং যখন হেলিকপ্টারে ওঠার ঠিক আগ মুহূর্তে আসলে ওনার এই কলাপসটা হয়। জি এখানে আল্লাহর রহমত আসলে যে এখানে কোয়ালিফাইড দুজন ডাক্তার ছিলেন, একজন টেকনিশিয়ান ছিলেন, অ্যাজ এ মানে নার্স ছিলেন। অ্যাজ এ রেজাল্ট আসলে ইমিডিয়েটলি তারা সিপিআর শুরু করে, এবং ওই সিপিআর দেওয়া অবস্থায় এবং আমাদের যে অ্যাম্বুলেন্স ড্রাইভার ভেরি কুইকলি ইজ এ ভেরি এফিশিয়েন্ট অ্যাম্বুলেন্স ড্রাইভার, আমরা ইউজ টু আর কি এইসব সিচুয়েশন। জি সো তারা quickly চলে আসে, মিনওয়াইল আমরাও রেডি হয়ে যাই, এবং হচ্ছে আমরা কোড ব্লু কল করি এবং সমস্ত রিসোর্স নিয়ে আমরা অপেক্ষা করি। মানে আসা মাত্রই আসলে আমরা সিপিআর কন্টিনিউ করি, এবং ইউনো দ্য রেস্ট অফ দ্য স্টোরি আসলে আপনারা জানেন জি যে পুরো 20 মিনিট ওনাকে সিপিআর দেওয়ার পরে তারপরে এর মধ্যে আমরা ইন্টিউবেট করি, এর মধ্যে বিটিভিএফ হয়েছে, সেখানে তিনবার ডিসি শক দেওয়া লাগছে। একটা সময় তো আমি আসলে খুবই অ্যাংশাস হয়ে যাচ্ছিলাম যে এতটা সময় লাগছে। তো তারপরে আল্লাহর রহম যে আসলে পালস ফিরে আসে, এবং আমরা কোনো কালক্ষেপণ না করে শুধু জিজ্ঞেস করি যে আমরা পিসিআই করা লাগবে, কেউ একজন আমাদেরকে লিগ্যাল গার্জিয়ান হিসেবে একটা অথরাইজ করে। ফরচুনেটলি কেউ ডিসিশন নিতে দেরি করেনি, সবাই আমাদেরকে বলেছে যেখানে উইচ ইজ আ মেজর অবস্টাকল আসলে, যে মানে করবেন কি করবেন না। আরেকটা হচ্ছে যে সবারই একটা ধারণা হচ্ছে ঢাকার বাইরে এই ধরনের চিকিৎসা হয়, কতটা কনফিডেন্ট আমরা। জি ইমার্জেন্সি এসব কথাই আসলে বেশি চলে, এটা আমার মনে হয় সোশ্যাল স্টিগমা আসলে, এবং অ্যাওয়ারনেস এর একটা প্রবলেম। সুতরাং ডাক্তারদেরকে এই যে অ্যালাউ করা, এই অ্যালাউ করাটা আসলে একটা মানে আমরা একটু চিন্তিত ছিলাম যে করবে কিনা, কারণ সকালে কিন্তু এক দফা এরকম হয়েছে যে আসলে কেউ আমাদের অ্যালাউ করেন নাই ফর নেক্সট স্টেপ। করার জন্য রাইট এবং সেটা যদি উনি আসলে অ্যাম্বুলেন্সে উঠে যেতেন, হেলিকপ্টারে উঠে যেতেন, তাহলে পরে কিন্তু পুরোটাই আসলে কন্ট্রোলের বাইরে চলে যেত। জি তো সেইখানে আসলে ওনারা কুইক ডিসিশন দিয়েছেন, এবং আমরা আর কালক্ষেপণ না করে ইমিডিয়েটলি ক্যাথল্যাবে নিয়ে এসে দ্যাট ওয়াজ আ ইজি, আই মিন ইজি এন্ড এফিশিয়েন্ট প্রসিজার, কোনো সমস্যাই হয় না। জি জি এবং তারপরে তো ভালো আছে। এবং এই যে এই রিসাসিটেশনের বিষয়টি ঘটেছে সেটি কি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে হয়েছিল আপনাদের আমরা বেসিক্যালি আমাদের হাসপাতালটা আসলে কেপিজে মালয়েশিয়ার মতো করে তৈরি করা। এটা আমাদের একটা কেপিজে মালয়েশিয়ান ব্রাঞ্চ, আসলে বাংলাদেশ ব্রাঞ্চ জি অফ কেপিজে বারহাট। সো আমরা ওদের যেই প্রোটোকল পলিসি সেগুলোই ফলো করেছি। জি আমাদের এখানে ইয়েলো, রেড জোন, গ্রিন জোন এভাবে ভাগ করা। ভাগ করা সুতরাং emergency। রেড জোন ইজ ইকুয়াল টু এন আইসিইউ। সো ওইখানে হচ্ছে এবং অ্যালার্টটা শুরু হয় গেট থেকে। যখনই কোনো অ্যাম্বুলেন্স ঢোকে আমাদের সিকিউরিটি গেট থেকেই আসলে অ্যালার্ট করে, সো দ্যাট আওয়ার টিম গেটস রেডি। সুতরাং ওখানে কোনো কালক্ষেপণ, পেশেন্ট ট্রান্সফার সবকিছুই আসলে উই আর ওয়েল প্রিপেয়ার্ড। মাল্টিপল টাইম, ওয়েল 2014 সাল থেকে আমরা আসলে টিম প্রিপেয়ার করতেছি, এবং হচ্ছে প্রিপারেশনটা সবসময় আমাদের থাকে। আপনি জানেন এটা একটা জি হাইওয়ের পাশে একটা হাসপাতাল, আমরা জি প্রচুর অ্যাক্সিডেন্ট কেস পাই। সো রাইট we used to it. So তামিমের কেসটা আসলে it was not a different case. The only challenge was to decide for a celebrity. এক্স্যাক্টলি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ডাক্তার রাজীব সেই দিনের ঘটনাটি আমাদেরকে একটু রিক্যাপিচুলেট বা পুনরায় একটু বর্ণনা করার জন্য। আমি ডাক্তার রেজা আলী আপনার কাছে একটু ফিরে আসতে চাই। সেটি হচ্ছে যে আমরা একটু দেখেছি যে বয়স এবং তারুণ্য এবং হার্ট অ্যাটাক মানে বর্তমান, আগে একটি সময় আমরা চিন্তা করতাম যে বয়স 40 না হলে আবার কিসের হার্ট অ্যাটাক, বা আমরা চিন্তাই করতাম না। কিন্তু আপনি দেখলেন যে একজন ফিট একজন পার্সন, অনলি 36 ইয়ার্স ওল্ড,
একজন খেলোয়াড় যিনি খেলছিলেন মাঠে, খেলা শুরু করতে চাচ্ছিলেন, উনি হার্ট অ্যাটাকের শিকার হলেন। একই রকম ঘটনা আমরা দেখেছি এর আগে ইউরোপিয়ান কাপে জন এরিকসন, যিনি মাঠে খেলতে খেলতে কার্ডিয়াক অ্যারেস্টে গিয়েছেন এবং সেখানে বিপক্ষ দলের খেলোয়াড়রা তাকে সিপিআর দিয়ে তার জীবন রক্ষা করে তাকে হাসপাতালে এবং পুনরায় উনি খেলার মাঠে ফিরে এসেছেন। আবার বিপরীত চিত্র আমরা দেখেছি যে শুধুমাত্র ডক্টর রাজীব যে কথাটি বললেন যে একটি সিদ্ধান্তহীনতার কারণে আমাদের যেটা নায়ক মান্না, যে ইমিডিয়েট পিসিআই করার যে সিদ্ধান্তটি যখন বিলম্বিত হলো তখন কিন্তু তাকে বাঁচানো যায়নি। তো এই যে ভিন্ন রকমের চিত্র আমরা দেখতে পাই একই সঙ্গে রিসাসিটেশনের ক্ষেত্রে, এবং আমি যে কথাটি উল্লেখ করেছি বয়স এবং তারুণ্যের সঙ্গে হার্ট অ্যাটাকের পরিমাণ দিনে দিনে কিন্তু বাড়ছে। এখন কিন্তু বয়স একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না অনেক ক্ষেত্রে। সেই বিষয়টি যদি বলতেন যে কেন আসলে আমাদের এই বর্তমান এই আধুনিক সময়ে এই হার্ট অ্যাটাকের পরিমাণটি বাড়ছে। থ্যাংক ইউ। ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, এটা শুধু বাংলাদেশ কেন্দ্রিক না। অস্ট্রেলিয়ায় বসে আমি দেখছি এখানে কিন্তু 30 বছর বয়সেও নন অ্যাথলিট আসছে আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, অ্যান্ড উই আর আইডেন্টিফাইং দেম উইথ মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক নিয়ে আসছে এবং তাদের রিসাসিটেশনও লাগছে। সো বয়স যেটা আপনি বলছেন এটা একদম 100% সত্যি কথা, যে আমাদের বয়সটার সাথে হার্ট অ্যাটাকের লিঙ্কটা আস্তে আস্তে সরে যাচ্ছে। ইট ইজ নট যে 40+ বা 50+ হলেই আমার হার্ট অ্যাটাকের রিস্কটা বেড়ে গেল। এটার মেইন কারণ হচ্ছে কি আমাদের লাইফস্টাইল। আমাদের লাইফস্টাইল এখন ইজ ভেরি সেডেন্টারি। আমাদের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, আমাদের খাওয়া দাওয়ার কোনো কন্ট্রোল নাই, আর তার উপরে আমাদের ফ্যামিলি রিস্ক ফ্যাক্টরটা তো আমরা ছেড়ে দিতে পারছি না। সো আমাদের যে ফ্যামিলি রিস্ক ফ্যাক্টর, আমাদের যে এথনিক রিস্ক ফ্যাক্টর, এই জিনিসগুলো তো মডিফাই করা পসিবল না। কিন্তু যেসব জিনিস আমাদের মডিফাই করা পসিবল, যেটা আগে আমরা করতাম সেটা আমরা এখন করছি না, যেটা হচ্ছে গিয়ে আমাদের কোলেস্ট্রল, আমাদের স্মোকিং হ্যাবিটস, আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলের হ্যাবিট, আর আমাদের লাইফস্টাইলটা মেনটেন করা। আপনি দেখবেন, আই এম শিওর এটার কোনো ফর্মাল কোনো স্টাডি হয়তো হয়নি, কিন্তু দেখবেন যে গ্রামে হার্ট অ্যাটাকের সংখ্যা ইজ মাচ লেস দেন মেট্রোপলিটন সিটি। কারণ গ্রামে যারা থাকে তাদের হাঁটা চলাফেরা, তাদের লাইফস্টাইল কিন্তু অনেক, একজন চাষির যে ডিফিকাল্ট একটা লাইফস্টাইল সে, আর তার খাওয়ার যে লাইফস্টাইল অপরচুনিটি, ওইটাতে কিন্তু কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টর কিন্তু কমে যায়, আর রিস্কটা কমে যায়। কিন্তু আমরা মেট্রোপলিটন সিটিতে বসে আমাদের হাঁটা চলা খুবই কম হচ্ছে। আমরা এখন অফিসেও ভিডিও কলে কাজ করছি। সো আমাদের পুরো লাইফস্টাইলটা এখন ইজ বিকাম ভেরি সেডেন্টারি। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। সো এজ ইজ নট প্রপোর্শনেট টু দ্য কার্ডিয়াক ইভেন্ট, এটা আমাদেরকে বুঝতে হবে। আর সবচেয়ে বড় কথা কি, যে অ্যাথলিট যারা, দে আর ভেরি ফিট, এটা আমরা ধরে নিচ্ছি, বাট অ্যাথলেট যে কার্ডিয়াক প্রবলেম হতে পারে, ইট ইজ ভেরি অবভিয়াস। ওয়ান অফ দ্য কমনেস্ট প্রবলেম যেটা হয়, আপনি যেটা এরিকসনের কথা যেটা বললেন, ওইটা ছিল হলে কি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। সো ডেফিনেটলি একটা ইস্কিমিক ইভেন্ট হলো, হার্টের ব্লাড সাপ্লাইটা কমে গিয়েছিল, অ্যান্ড ওর ফলে তার একটা অ্যারিথমিয়া হয়েছিল, তার মানে হার্টটা পাম্পিংটার অ্যাক্টিভিটিটা চেঞ্জ হয়ে গেলে তখন ব্লাড সাপ্লাই টু দ্য ব্রেন বন্ধ হয়ে যায়, অ্যান্ড ইউ হ্যাভ আ ইভেন্ট ওয়ার দ্য পেশেন্ট কোল্যাপসেস। সো অ্যাথলিটদের কার্ডিয়াক অ্যানোমালি মেইনলি হয় হলে কি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ওই জিনিসগুলো হয় অ্যাসোসিয়েটেড ইন দ্য ব্যাকগ্রাউন্ডে আপনার থাকে ইস্কিমিয়ার জন্য। সো অ্যাথলিট মানেই যে ফিট, ইট ইজ আ মিসনোমার। আমি যদি হ্যাংলা পাতলাও হই, আমি ফিট, দ্যাট ইজ আ মিসনোমার। সো এভরিওয়ান হ্যাজ এ রিস্ক ফ্যাক্টর, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা আমাদের সমাজের কারো বর্তমান অবস্থার জন্য আমি বলবো যে এটা ইজ আ মেইন রেসপন্সিবিলিটি। আমি ফিরত আসতে চাই যে ডক্টর হাসান যেটা বলেছেন, আমি প্রথমেই I would like to congratulate him and his team and his hospital for doing a wonderful job. আমার মনে হয় ওনারা যেসব ডিসিশন নিয়েছিলেন, যেটা একজন ইমার্জেন্সি স্পেশালিস্ট আমাকে নিতে হয় প্রত্যেক মুহূর্তে, এবং ওই ডিসিশনটা চেঞ্জেস আ পারসনস লাইফ, চেঞ্জেস আ ফ্যামিলিজ লাইফ অ্যান্ড ডাইনামিক্স। আপনারা যে ডিসিশনগুলো নিয়েছিলেন, এবং তানিম ইকবাল ইজ সুপার লাকি যে প্রত্যেকটা পয়েন্টে দ্য কারেক্ট ডিসিশন ওয়াজ মেড, বাট মোর ইম্পর্টেন্টলি দ্য রাইট পিপল ওয়ার নেক্সট টু হিম।
উনি যখন হেলিকপ্টারে ওঠার আগে যখন উনি কোল্যাপস করলো, তার সাথে সাথে যদি এফেক্টিভ সিপিআর না দেওয়া হতো, এফেক্টিভ সিপিআর কিন্তু সবাই দিতে পারে না, ইউ হ্যাভ টু বি ট্রেন্ড ফর ইট। এফেক্টিভ সিপিআর দেওয়ার কারণে হি সাস্টেইনড আ ব্লাড প্রেশার, তার বডিতে ব্লাড সার্কুলেশন হচ্ছিল, এবং ওই পয়েন্টে তাকে যদি হেলিকপ্টারে উঠানো হতো তাহলে কিন্তু আমরা আজকে অন্য ব্যাপারে কথা বলতাম। উনার ডিসিশন অফ টেকিং হিম ব্যাক টু দ্য হসপিটাল উইচ ইজ হার্ডলি 10 minutes away ওয়াজ দ্য সুপার কারেক্ট ডিসিশন। হসপিটালে নিয়ে ইন্টিউবেট করে রিসাসিটেট করে কার্ডিয়াক ক্যাথ ল্যাবে নিয়ে যাওয়াটা ওয়াজ অ্যাবসলিউটলি দ্য রাইট চয়েস। আমাদের দেশে এই চয়েসগুলো নেওয়ার সময় অনেক ডিফিকাল্টি হয়, কিন্তু অস্ট্রেলিয়া আমেরিকাতে এই ডিসিশনগুলো কিন্তু ডাক্তার নেয় রিগার্ডলেস। আমরা ফ্রম ডিউটি অফ কেয়ার আমরা এই ডিসিশনগুলো নিয়ে আমরা কিন্তু ফ্যামিলির জন্য অতটা অপেক্ষা করি না, বা ফ্যামিলি ডিসিশনের জন্য অপেক্ষা করি না, পিওরলি বিকজ দিস ইজ আ লাইফ থ্রেটনিং সিচুয়েশন, অ্যান্ড অ্যাজ আ ডিউটি অফ কেয়ার আই হ্যাভ টু প্রোগ্রেস উইথ মাই রিসাসিটেশন অ্যান্ড দ্য কার্ডিয়াক ক্যাথ ল্যাবে রুগীকে নিয়ে যাওয়া। এই ডিসিশনগুলা যেহেতু আমাকে অ্যাজ আ ক্লিনিশিয়ানকে নিতে হয়, আমাদের টার্গেট ডর টু নিডল, মানে রুগী অ্যারেস্ট হওয়ার পরে তাকে ল্যাবে ঢুকানো এই 60 minutes 60, এই 60 মিনিটের মধ্যে যদি আমি নিতে পারি, রুগীর হ্যাজ আ ভেরি গুড আউটকাম। আমার মনে হয় তানিম ইকবালের ব্যাপারে ছিল হলো কি 2 ঘন্টার মতো, কিন্তু স্টিল আই উড সে দিস ইজ অ্যান এক্সিলেন্ট আউটকাম। বাংলাদেশে বসে এই আউটকামটা পাওয়া ইজ সুপার এনকারেজিং। আর সেই জন্য ঢাকার বাইরে হওয়াতে আমার মনে হয় একটু সুবিধা হয়েছে যে ট্রাফিক জ্যামটা ছিল না। ঢাকার মধ্যে হলে হয়তো মাইট হ্যাভ বিন ডিফারেন্ট। সো ঢাকার বাইরে এই ফ্যাসিলিটি থাকাতে, ঢাকার বাইরে এই স্কিল থাকাতে মনে হয় আমরা আমাদের ক্রিকেটারকে ফেরত পেয়েছি। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার রেজা আলী। খুব সুন্দর করে আপনি পেছনের প্রেক্ষাপটগুলোকে এবং সময়োচিত যে সিদ্ধান্তগুলোকে সেটিকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমরা আসলে ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতি ফিরে এসে ডাক্তার রাজীব এবং ডাক্তার রেজা আলী আমরা আবার আপনাদের সাথে আলোচনায় যুক্ত হব। সুপ্রিয় দর্শক, আমরা আজকের এই মহান স্বাধীনতা দিবসে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় এবং চিকিৎসা সেবার উন্নয়নে হার্ট অ্যাটাকের জরুরি চিকিৎসা সেবা এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আবারও মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ফিরে আসছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। আজকে খুব ভীষণ জরুরি একটি গুরুত্বপূর্ণ, যেটি আসলে সমগ্র দেশব্যাপী এই মুহূর্তে আলোচিত হার্ট অ্যাটাকের জরুরি চিকিৎসা সেবা নিয়ে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডাক্তার রেজা আলী এবং ডাক্তার রাজীব হাসান। আমি ডাক্তার রাজীব আপনার কাছে একটু ফিরে আসতে চাই যে ঢাকার বাইরে এই যে স্থাপনাটি কেপিজে, যেটি কাজ আপনারা নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন, এবং আমি বলবো যে ওই অঞ্চলের মানুষদের জন্য একটি সেবার দ্বার উন্মুক্ত করেছেন, একটি স্ট্যান্ডার্ড সেবার মান। তো সেখানে আসলে কি কি ধরনের আধুনিক চিকিৎসা, বিশেষ করে ইমার্জেন্সি ডিপার্টমেন্টের কথা আমি উল্লেখ করতে চাই, কারণ এই ধরনের ক্যাজুয়ালিটি বা যে ধরনের হার্ট অ্যাটাকের বিষয়গুলো মূলত ফার্স্ট রেসপন্ডার হচ্ছে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, এবং একই সঙ্গে প্রি হসপিটাল কেয়ার বা যেটি অ্যাম্বুলেন্স আপনারা পাঠিয়েছেন, যে অ্যাম্বুলেন্সে যে আপনাদের যিনি প্যারামেডিক্স গিয়েছেন তাদের যে স্কিল্ড, অথবা যে ডক্টর গিয়েছেন তাদের স্কিল্ড, এই বিষয়গুলোকে কিভাবে আসলে আপনারা মেনটেন করেন, বা ট্রেনিং এবং তাদের স্কিলনেসের ব্যাপারে কতখানি আপনারা সচেষ্ট রয়েছেন? ধন্যবাদ। একটা হচ্ছে যে আমরা তো দিস আর ওয়েল সেট প্রোটোকলস ওয়ার্ল্ড ওয়াইড, এগুলো মানে এই বিষয়গুলোতে স্ট্যান্ডার্ডাইজ অলরেডি সারা দুনিয়াতেই আছে। আমরা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করি। আমাদের ইন হাউসটাকে তো আমরা কন্ট্রোল করতে পারি, সুতরাং আমাদের অ্যাম্বুলেন্স যখন কোন পেশেন্টকে পিক করতে চায় তখন ব্যাপারটা আসলে আমাদের উইদিন কন্ট্রোল, কারণ অ্যাম্বুলেন্স ড্রাইভার জানে আমরা কি চাই, ওখানে যে প্যারামেডিক্যাল থাকে, যে নার্স থাকে, দে নো যে কিভাবে আসলে পেশেন্টকে সাসিটেট করে হাসপাতাল পর্যন্ত নিয়ে আসতে। তো এই বিষয়গুলো একটা রেগুলার ড্রিল থাকে, কারণ আসলে ড্রিল ছাড়া, ট্রেনিং ছাড়া, ড্রাই রান ছাড়া আসলে মানুষ তো টেন্ড টু ফরগেট। এবং তাছাড়া নতুন যখন স্টাফ আসে তাদেরকেও তো ওরিয়েন্ট করা, এই বিষয়গুলোর সাথে পরিচিত করা, নার্ভ কন্ট্রোল করা, এই জিনিসগুলো আসলে ডিপেন্ডস অন ট্রেনিং এন্ড ড্রিল, রেগুলার ট্রেনিং এন্ড ড্রিল। সো আমাদের প্রতি মাসে প্রতিটা
ইমার্জেন্সি কোড যেগুলো আছে, যেমন কোড 2, কোড অরেঞ্জ, কোড ইয়েলো, পলিট্রমা কোড, মেডিকেল ইমার্জেন্সি কোড, বিভিন্ন হাসপাতালে বিভিন্ন রকম থাকতে পারে। আমরা আসলে কেপিজের যে মালয়েশিয়ান যে স্ট্যান্ডার্ড, এটা ফলো করি। তো যখন আসলে হাসপাতালে চলে আসে তখন তো ইমার্জেন্সি টিম প্রিপেয়ার থাকে। আমাদের ইমার্জেন্সি মেডিকেল অফিসার আছেন একজন, হু ইজ ওয়েল ট্রেন্ড, এবং তার সাথে আমাদের প্রত্যেকজন কনসালটেন্ট, আমাদের কার্ডিয়াক সার্জারি ছাড়া আর বাকি সবকিছুই আমাদের ইন হাউস আছে। কার্ডিয়াক সার্জারি অন কলে থাকে না, তো ইন হাউস রেসিডেন্ট কনসালটেন্টরা সবসময় অন কলে থাকে, মানে অল অফ দেম আর পোস্ট গ্রাজুয়েট এন্ড ভেরি এক্সপেরিয়েন্স। তো যখনই কল হয়, emergency medical officer start the procedure, and then consultant come and join. আমাদের anesthesiologist একজন অন কল সবসময় থাকে। যেটা আসলে চ্যালেঞ্জ, অফকোর্স ডক্টর রেজা যেটা বলছিলেন, আসলে ইমার্জেন্সি মেডিসিন ইজ সাচ এ কনসেপ্ট, যেখানে আসলে বাংলাদেশের হসপিটালগুলোতে অনেক সময় ইমার্জেন্সি মেডিসিনের হচ্ছে একজন কনসালটেন্ট হয়। এই জিনিসটাই আসলে ইজ আ নিউ সামথিং, লাইক আমরা একটা এলিয়েন ওয়ার্ড বলি আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ সাথে। তো অনেক সময় এটা নিয়ে অনেক ডিফিকাল্টিজ হয়, বাট আমাদের এখানে এটা আমরা মেইনটেইন করি। আমাদের একজন অ্যানাস্থেসিওলজিস্ট আমাদের ইমার্জেন্সি কনসালটেন্ট হিসেবে কাজ করে। আচ্ছা। আর যেটা আমরা চ্যালেঞ্জ ফেস করি, যখন অন্য কোনো অ্যাম্বুলেন্সে আসে বা অন্য জায়গা থেকে আননোন পেশেন্ট আসে, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। আসলে প্রি হসপিটাল কেয়ার বলতে আসলে তেমন কিছুই মোস্ট অফ দ্য কেস আমরা পাই না। যখন এখানে আসে, ইউজুয়ালি ইট গেটস লেট। সো ওই কেসগুলো আসলে খুবই চ্যালেঞ্জিং। এটার জন্যই আসলে লোকাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, এনাদের যদি একটা আসলে একটা কোঅর্ডিনেশন থাকতো, তাহলে আমার মনে হয় যে অনেক প্রি হসপিটাল ডেথ অর ব্রট ইন ডেথ গুলো আমরা ঠেকাতে পারতাম। এই ডেড বডি গুলো যখন আসে একটা ইমার্জেন্সি সার্ভিসের জন্য, ইট বিকামস আ পেইনফুল কন্ডিশন, যে আমরা যখন ডিক্লেয়ার করতে হয় যে আমার কিছুই করার, অলরেডি ডেড। এবং এরকম আসলে ইয়াং এজ গ্রুপ ইজ, দেয়ার আর লট অফ ইয়াং এজ গ্রুপ যারা এইভাবে মারা যাচ্ছে। সো এটাই আমার তরফ থেকে। জি জি, অসংখ্য ধন্যবাদ রাজীব। আপনি খুবই গভীর একটি কথা বলেছেন যে আসলে এই যে ইমার্জেন্সি ডিপার্টমেন্টের যে স্ট্রেনথেনিং করাটা, মানে এটি একটি সমন্বিত এটি চেষ্টা হওয়া উচিত। এবং অনেক রোগীরাই কিন্তু এসে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যখন আসে তখন কিছু করার থাকে না, ইটস টু লেট। এবং প্রি হসপিটাল কেয়ার একটি জায়গায় ভীষণ গুরুত্বপূর্ণ, এবং রেফারেল, স্ট্রং রেফারেল সিস্টেম, যেটি আসলে যারা প্রথমেই ডক্টর যিনি দেখছেন তাকে ইমিডিয়েটলি তাকে একটি সুন্দর সেন্টারে বা যেখানে ক্যাপাবল সেন্টারে পাঠানো, সেটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যেটি আসলে আপনি উল্লেখ করেছেন। আমি ডক্টর রেজা আলী, আমি আপনার কাছে আসি। আপনি একেবারেই আদ্যপান্ত ইমার্জেন্সি মেডিসিনের একজন লোক, রক্তে সবসময় ইমার্জেন্সি মেডিসিন খেলা করে। বাংলাদেশের প্রেক্ষাপটে ইমার্জেন্সি মেডিসিনের এই পশ্চাৎপদতা আসলে কতখানি কষ্ট দেয় আপনাকে, যে আমরা আসলে প্রত্যেকটি হসপিটালের আমরা বলি যে ইটস দ্য মিরর অফ দ্য হসপিটাল, এবং অ্যাকিউট বা ইমার্জেন্সি যত সিচুয়েশনগুলো আসলে স্ট্রং ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ক্যান হ্যান্ডেল অল দিস থিংস। তো এই জায়গাটিতে আসলে কি করার আছে, বা কি আপনার চিন্তা প্রেক্ষাপটটি কি, চিন্তা ভাবনাটি কি? দুইটা প্রশ্ন করেছেন, একটা হলো কি আমাকে কতটুকু কষ্ট দেয়, আর একটা হলো কি ভবিষ্যতে কি করা যায়। কষ্ট ডেফিনেটলি হয়, কিন্তু তার সাথে আমার কাছে অনেক আশা আছে। বাংলাদেশের ব্যাপার হচ্ছে গিয়ে কি, যে আমার দেশে ডাক্তারদের স্কিল লেভেল ইজ ভেরি হাই, কিন্তু যেটা ল্যাগিং হচ্ছে হলো গিয়ে ট্রেনিং। ট্রেনিংটা, নলেজটা যদি আমরা একটু ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে কিন্তু ইমার্জেন্সি মেডিসিন অ্যাজ আ হোল ক্যান ফ্লোরিশ। ইমার্জেন্সি মেডিসিন আপনি যেটা বললেন, ইট ইজ দ্য ফেস অফ দ্য হসপিটাল, ফেস অফ হেলথ কেয়ার। এই ফ্রন্ট ডোরটা যদি আমরা লুক আফটার না করি, তাহলে পিছে যাই হোক আপনি কিন্তু এফেক্টিভ হেলথ কেয়ার প্রভিশনটা ইন অ্যাকিউট মেডিসিন, অ্যাকিউট সার্জারি দেওয়াটা বিকামস ভেরি হার্ড। প্রথম কথা হচ্ছে গিয়ে ইমার্জেন্সি প্রেক্ষাপটে তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হলো গিয়ে প্রি হসপিটাল কেয়ার, তারপরে হচ্ছে গিয়ে হসপিটাল কেয়ার। হসপিটাল কেয়ারের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো গিয়ে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট কেয়ার, আর একটা হলো গিয়ে ডেফিনিটিভ ম্যানেজমেন্ট। আমরা তারিম ভাই যেটা কথা বলছিলাম, প্রথমে হলো গিয়ে প্রি হসপিটাল কেয়ার, যেটা উনি কোল্যাপস করলেন হেলিকপ্টারের সামনে, ওখানে একজন প্যারামেডিক ছিল, একটা ডাক্তার ছিল, এফেক্টিভ সিপিআর করেছে, তারপরে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে এনেছে। দিস ইজ প্রি হসপিটাল কেয়ার। দিস হ্যাজ টু বি 10 out of 10 এভরি সিঙ্গেল টাইম, আদারওয়াইজ হসপিটালে এনে কোনো লাভ নাই। সো আমার প্রি হসপিটাল কেয়ার যদি ভালো হয়, তারপরে আমার হসপিটাল কেয়ারের যে দুইটা অংশ, এটা আমি আগাতে পারি।
ইমার্জেন্সি ডিপার্টমেন্ট হসপিটাল কেয়ারের প্রথমে হচ্ছে কি ইমার্জেন্সি ডিপার্টমেন্ট কেয়ার, ওখানে ইমিডিয়েট রিসাসিটেশন, পেশেন্টকে স্টেবিলাইজ করে যত তাড়াতাড়ি সম্ভব ডেফিনেটিভ ম্যানেজমেন্ট। ডেফিনেটিভ ম্যানেজমেন্ট ইন দিস কেস ওয়াজ কার্ডিয়াক ক্যাথ ল্যাব, বা এটা অন্য ক্ষেত্রে অ্যাকিউট সার্জারি হতে পারে, তার ইমিডিয়েট সার্জিক্যাল ইন্টারভেনশন লাগবে, তার ভ্যাসকুলার ইন্টারভেনশন লাগবে, ওইটার জন্য তাকে থিয়েটারে যেতে হবে। সো এই জিনিসগুলা আমাদের সেট আপ করা দরকার, এবং সেট আপ করাটা খুব একটা ডিফিকাল্ট না। এটার মেইন কারণটা হচ্ছে গিয়ে আমাদের একটু ট্রেনিং ইন্ট্রোডিউস করতে হবে, আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে যে ইমার্জেন্সি মেডিসিনের কেয়ারটা ইজ সুপার ইম্পর্টেন্ট, এটা ইজ আ স্ট্যান্ড অ্যালোন সাবস্পেশালিটি। অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপ সব দেশে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশেও এই সিঙ্গাপুর, মালয়েশিয়া, সব জায়গায় ইমার্জেন্সি মেডিসিন ইজ আ স্ট্যান্ড অ্যালোন সাবস্পেশালিটি, জাস্ট লাইক কার্ডিওলজি, রেসপিরেটরি মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি। আর আমার বলতে কোনো দ্বিধা নাই, অস্ট্রেলিয়াতে আমি হচ্ছে গিয়ে প্রথম বাংলাদেশি যে কিনা এখানকার ফেলোশিপ পরীক্ষা পাশ করে আর বিকাম আ কনসালটেন্ট। আমি যদি এখানে করতে পারি, আমি বাংলাদেশে কেন পারবো না? সেই জন্য আমার চেষ্টা কিন্তু বহু বছর ধরে চলছে। আর বাংলাদেশে একটা ইমার্জেন্সি মেডিসিন সোসাইটিও আছে, কিন্তু আমাদের দরকার হলে কি সরকারের পক্ষ থেকে একটু হেল্প টু এস্টাবলিশ ইমার্জেন্সি মেডিসিন অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট সাবস্পেশালিটি, যাতে আমাদের বিসিপিএস এর থ্রুতে হোক বা আমাদের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউটের থ্রুতে হোক, আমাদের একটা সাবস্পেশালিটি হিসাবে আমরা ফেলোশিপ পরীক্ষা দিয়ে আমাদের প্রপার ট্রেনিং প্রোগ্রাম শুরু করতে পারি। আমরা যখন ইমার্জেন্সি স্পেশালিস্ট হসপিটালে নিয়ে আসতে পারবো, এই ইমার্জেন্সি স্পেশালিস্ট আপনার প্রি হসপিটাল কেয়ার আর ডেফিনেটিভ কেয়ারের এই লিঙ্কটা ক্রিয়েট করার জন্য প্রচন্ড কাজ করতে পারবে। একেবারে জি, ডক্টর রেজালি, আপনি খুব চমৎকার নির্দেশনা দিয়েছেন, এবং আমি প্রত্যাশা করি যে নিশ্চয়ই এই চেষ্টাটি খুব অচিরেই আসলে গোচরীভূত হবে এবং সফল হবে। এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর রাজীব হাসান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আপনাকে অভিনন্দন এই মুহূর্তে, যেটি আপনার এবং আপনার পুরো টিমকে, ডাক্তার মারুফ রয়েছেন যিনি অ্যানেস্থেটিস্ট ছিলেন, এবং ইমার্জেন্সি যারা রয়েছেন তাদের সবাইকে অভিনন্দন আমাদের পক্ষ থেকে, যে একটি এক্সাম্পল তৈরি করার জন্য যে না, উই ক্যান ডু ইট, আমরা এটা পারি, এবং নিশ্চয়ই আমরা সেটা করে দেখাবো। থ্যাংক ইউ ডক্টর রেজা আলী, আবার নিশ্চয়ই কথা হবে আপনাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, আজকের এই মহান স্বাধীনতা দিবসে আমরা একটি আশার স্বপ্ন দেখি, আমরা নতুন বাংলাদেশ এবং নতুন স্বাস্থ্য ব্যবস্থার চিন্তা করি, এবং আমরা ভাবি এবং আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশের সকল প্রান্তরে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ঠিক একই রকম সেবাটি সবার জন্য সবার সুগৃহে ফিরবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।